শুরু করছি, ঠিক আছে। দেখ, আজকের বিষয়টা হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। বাংলাতে বলা হচ্ছে এটাকে পৃষ্ঠ টান। প্রবাহীর আর একটা ধর্ম, এর আগের ক্লাসে যে ধর্মটা পড়েছিলাম সেটা আমরা কি পড়েছিলাম? সান্দ্রতা, ভিসকোসিটি, তাই না? তার আগের ক্লাসে পড়েছিলাম তরলের প্রবাহের হার। পৃষ্ঠ টান সান্দ্রতার সাথে কোনো সম্পর্ক নেই, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, পুরোপুরি নতুন টপিক, নতুনভাবে শিখবি। পৃষ্ঠ টান বা সারফেস টেনশন কথাটার অর্থ কী? তুই যদি ওয়ার্ডটাকে ভাঙিস, দেখ, সারফেস প্লাস টেনশন, তাই না? এখানে টেনশন মিনস তোদের ওই টেনশনের কথা বলছে না, এখানে টেনশন মানে টানের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আর সারফেস মানে সারফেসের উপরে কাজ করবে। যদি আমি কোনো একটা কন্টেনারের মধ্যে ওয়াটার নিয়ে নিই বা কোনো একটা লিকুইড নিয়ে নিই, ঠিক আছে, ধরনে কন্টেনারটা উপর থেকে দেখছি এরকম লাগছে, একটা বৃত্তাকার কন্টেনার, বাটিতে নিয়ে নিয়েছিস, গ্লাসে নিয়ে নিয়েছিস, কিছু একটাতে নিয়ে নিয়েছিস, ঠিক আছে, এর মধ্যে ওয়াটার আছে। তো এই যে সারফেসটা, এটা হলো মুক্ত তল। এটা মুক্ত তল কেন? কারণ এটা বায়ুতে উন্মুক্ত অবস্থায় আছে, বুঝতে পারছিস? তো এই মুক্ত তলের ওপরে যে সারফেসটা আছে, এই সারফেসটা সবসময় টান টান অবস্থায় থাকার চেষ্টা করে। কীভাবে বুঝতে পারবি টান টান অবস্থায় থাকার চেষ্টা করে? মনে কর, ধর একটা চাদর এখানে পাতা আছে, ঠিক আছে, একটা চাদরকে আমি সব দিক থেকে বেঁধে জাস্ট কিছুটা উপরে বেঁধে রেখেছি। এবার তোকে যদি ওর উপরে বসিয়ে দিই, তাহলে ওই জায়গাটা কেমন হবে দেখতে? তুই যে জায়গাটায় বসছিস সেই জায়গাটা যেন দেবে যাচ্ছে, কিছুটা চেপে যাচ্ছে, এমনটা হবে না? তার মানে তুই ওখান থেকে বুঝতে পারছিস যে ওই চাদরটার উপরে একটা টান কাজ করছিল, যে টানের উপরে তুই বল প্রয়োগ করেছিস, বুঝতে পারলি তো? তো সেম ঘটনা লক্ষ্য করা যায়, তোরা যদি জলের মধ্যে জলের পোকা দেখে থাকিস, জলের পোকাগুলো হয় না, খুব সরু সরু পা হয়, হেঁটে হেঁটে চলে যায়। একটা হচ্ছে চিংড়ি, যেটাকে আমরা জলের পোকা বলি, আর এক ধরনের জলের পোকা হয়। বা মশা যেগুলো থাকে দেখবি, মশাগুলো জলের উপরে কি সুন্দর দাঁড়িয়েই থাকে জলের। তো ওদের কাছে থেকে ওটা কিন্তু একটা চাদরের মতো হয়ে আছে। এবার তুই যদি ওদের পায়ের জায়গাটা ভালো করে খেয়াল করিস, যে জায়গাটায় পা রাখা, মনে করি এটা পা রেখেছে এই জায়গাটায়, দেখবি ওই জায়গাটা এরকমভাবে একটুখানি দেবে গেছে, আমরা পর্দার মতো চাপ পড়ে এসে মনে হচ্ছে। কিন্তু আমরা রাখতে গেলে হবে না, কারণ আমাদের ওয়েটটা বেশি, বোঝা গেছে? তো এই যে তরলটা, এই তরলটার ওপরের সারফেসটা কী করছে? একটা টান টান করা একটা চাদরের মতো কাজ করছে, তাই না? তার মধ্যে তুই বুঝতে পারছিস যে ওর সারফেসের উপরে একটা টান কাজ করছে। যখন অত্যাধিক পরিমাণে বল প্রয়োগ করা হয় তখন ওই টানটা এফেক্টিভ হয় না, যেমন আমরা যখন পা দিতে যাই তখন আর এফেক্টিভ হয় না, তখন ঢুকে যায়। কিন্তু এই পোকাগুলো হালকা হওয়ার জন্য এদের এফেক্টটা বোঝা যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এই ঘটনাটাকে বলা হচ্ছে তরলের পৃষ্ঠটান বা সারফেস টেনশন। পৃষ্ঠটান নর্মালি আমরা তরলের ক্ষেত্রেই পড়বো, গ্যাসের ক্ষেত্রে পৃষ্ঠটান পড়বো না, নেগলিজিবল। গ্যাসের ক্ষেত্রে পৃষ্ঠটান কথাটা অর্থহীন, বোঝা গেছে? এবার এই পৃষ্ঠটানের সংজ্ঞা যদি দিতে হয়, তাহলে প্রথমে আমি সংজ্ঞা লিখে দিয়েছি, দেখবি প্রথম যে লাইনগুলো লিখেছি এটা সংজ্ঞা নয়, এটা পৃষ্ঠটানের পরিচিতি দিয়েছি, যে তরলের একটি বিশেষ ধর্ম, যে তরল সর্বদা সংকুচিত হতে চায়, যাতে তরল পৃষ্ঠের মুক্ত তলের ক্ষেত্রফল যথাসম্ভব কম হয়, তরলের এই ধর্মকে পৃষ্ঠটান বলা হয়। তরল সবসময় কী হতে চাইবে? সবসময় সংকুচিত হয়ে থাকতে চাইবে, তার যে মুক্ত পৃষ্ঠটা, সেই সারফেসটা সবসময় কম করার চেষ্টা করবে, বোঝা গেছে? কেউ বলতে পারবে আমাকে যে যতগুলো ঘনবস্তুর নাম আমরা জানি, কি কি ঘনবস্তুর নাম জানি? চোঙ, গোলক, কোণ, আয়ত ঘন, তাই না, ঘনক। তো এই যে ঘনবস্তুগুলো আছে, এদের মধ্যে সব থেকে কম ক্ষেত্রফল বিশিষ্ট ঘনবস্তু কোনটা হতে পারে? সেম ডাইমেনশনের মধ্যে গোলক। গোলকের ক্ষেত্রফল সব থেকে কম হয়। এই কারণেই দেখবি একটা জলের ফোঁটা সবসময় গোলাকার আকৃতি ধারণ করে। ও তো ঘনক আকৃতিও করতে পারতো, কী দরকার ছিল গোলাক আকৃতিও? কেউ বলে দিয়েছিল যে সে গোলাক আকৃতি করতে হবে? কেন করেছে? কারণ ওর যে সারফেসটা, সেই সারফেসটা সবসময় সংকুচিত হতে চাইছে, কম করার চেষ্টা করছে, বোঝা গেল? এবং কম করতে করতে কী করছে? ক্ষেত্রফলটাকে গোলাকৃতি করে দিয়েছে, বোঝা গেছে? সংজ্ঞা কোনটা দিবি? যেটা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। কীভাবে সংজ্ঞাটা দেওয়া হয়েছে দেখ, এইরকমভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে যে কোনো একটা তরলের মুক্ত তলের উপর তুই একটা রেখা কল্পনা করে নে। ধরুন আমি একটা রেখা কল্পনা করে নিয়েছি, তো এই রেখাটার উপরে তুই বুঝতে পারছিস কিনা যে লম্বভাবে সব দিক থেকে বল কাজ করবে, এদিকেও কাজ করবে, এদিকেও, সব দিক থেকে এইভাবে লম্বভাবে বল কাজ করবে, বুঝতে পারছিস? ধরে নিচ্ছি রেখাটার দৈর্ঘ্য হচ্ছে এল, আর এর উপরে যে বলটা কাজ করছে টোটাল বল, সেই বলটা হচ্ছে এফ, ধরে নিচ্ছি। তো সারফেস টেনশনের সংজ্ঞা এইভাবে দেওয়া হচ্ছে, হ্যাঁ লাগিয়ে দে। সারফেস টেনশনের সংজ্ঞাটা এইভাবে দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস। দেখ, সারফেস টেনশনের কথা বলছিলাম। সারফেস টেনশনের সংজ্ঞাটা এরকমভাবে তৈরি করা হচ্ছে যে এই যে রেখাটা আছে না, যে রেখাটা আমি কল্পনা করলাম, এই রেখাটার একক দৈর্ঘ্যে কী পরিমাণ বল কাজ করছে, এটাকেই বলবো আমরা সারফেস টেনশন, বুঝতে পারলি? বা পৃষ্ঠটান। সারফেস টেনশন বা পৃষ্ঠটান, এটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করব, টি ফর টেনশন, টি ফর টেনশন, বোঝা গেছে কি রে?
কি বললাম তাহলে? এখন পর্যন্ত শুধুমাত্র পৃষ্ঠটানের পরিচয়টাই দিলাম যে পৃষ্ঠটান জিনিসটা কি। তোদের জন্য আরেকবার রিপিট করে দিচ্ছি, শুনে নে। পৃষ্ঠটান কথাটা এইরকম বললাম যে তরলের যে মুক্ত পৃষ্ঠটা আছে, যেমন আমি এখানে একটা মুক্ত পৃষ্ঠ এঁকেছি, একটা গ্লাসে জল নিয়ে নিয়েছিস, ওপরের তলটা বায়ুতে উন্মুক্ত অবস্থায় আছে, মানে ওটা মুক্ত পৃষ্ঠ। এবার এই মুক্ত পৃষ্ঠ সবসময় কী করে? টান টান অবস্থায় থাকার চেষ্টা করে। এর যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটাকে সবসময় সংকুচিত করার চেষ্টা করে। কেন সংকুচিত করে এটা আমি লাস্টে গিয়ে বলছি, ছোট্ট একটা 2 লাইনের উত্তর, এটা লাস্টে গিয়ে আমি আলোচনা করছি। তো এটা লাগিয়ে দিস। সংকুচিত হওয়ার চেষ্টা করে এবং ক্ষেত্রফলটাকে কম করার চেষ্টা করে। এই যে ধর্মটা তরলের, এই ধর্মটার নাম বললাম আমি কি? পৃষ্ঠটান বা সারফেস টেনশন। ওকে, এবার এই পৃষ্ঠটানকে পরিমাপ করা হচ্ছে কিভাবে? ওই মুক্ত তলের উপর যে কোনো একটা রেখা কল্পনা করে নেব, সরল রেখা, এবং সেই রেখার প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল কাজ করবে সেই বলের মানটাকেই বলা হবে সারফেস টেনশন টি। বুঝতে পারলি? তাহলে সারফেস টেনশনের সংজ্ঞা টি = F/L হয়েছে। তাহলে এখান থেকে তুই ইজিলি বুঝতে পারছিস যে এর একক কি হবে এবং মাত্রা কি হবে। খুব ইজি না এটা বের করা? দেখ আমি ফাঁকা রেখেছি, হয়তো ওটা বের করে বসিয়ে দিবি। একক বল নিউটন পার মিটার, এটা এসআই পদ্ধতি। আর একটা ডাইন পার সেন্টিমিটার, এটা সিজিএস পদ্ধতি। এই হচ্ছে পৃষ্ঠটানের একক। বুঝতে পারলি? যদি আমি পৃষ্ঠটানের মাত্রা বলি, বল mL/-2 ডিভাইডেড বাই এল, মানে কি হচ্ছে এটা? mt-2, এল কেটে যাচ্ছে। বোঝা গেল? তাহলে একক আর মাত্রাটাকে ওখানে কমপ্লিট করে না। তোরা এত লেট করছিস কেন তোরা? আর আজকে আমি এবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। দু তিন লাইন হয়েছে, বুঝলি? বেশি কিছু হয়নি, দেখতেই পাচ্ছিস নোটে। শুধু সারফেস টেনশনের পরিচয়টা দেওয়া হয়েছে। ঠিক আছে রে? আচ্ছা, তো শুনিস নি, এই গল্পটা আরেকবার বলে দিই, শুনে নে। সারফেস টেনশনের এক্সাম্পল খুব ভালো মতো ফলো করা যায় যদি জলের উপরে জলের পোকাকে দেখা যায়। জলের পোকাগুলো যখন জলের উপর দিয়ে যায়, দেখবি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমরা জলের উপর দিয়ে হেঁটে যেতে পারবো না। তো জলের পোকাগুলো জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তার কারণ হচ্ছে জলের যে লেয়ারটা, সারফেসটা, সেটা একটা পর্দার মতো আচরণ করছে ওদের কাছে। আমরা যদি এখানে একটা কাপড় বেঁধে দিই, পর্দা বেঁধে দিই চারিদিকে, এবং তার উপর যদি হাঁটাচলা করি, হাঁটাচলা করতে পারবো নিশ্চয়ই পারবো, কিন্তু কী হবে? যে জায়গাটায় পা দেবো সেই জায়গাটায় এইভাবে দেবে বসে যাবে, তাই না? ওই যে বাচ্চাগুলো লাফাই মেলাতে দেখবি, ওই জায়গাগুলোতে ভালো বোঝা যায়, একটা টান টান করা পর্দা থাকে, ওর উপরে যেখানে পা দেয় সেই জায়গাটা বসে যায়। এবার জলের পোকাগুলোর ক্ষেত্রেও তাই হয়, দেখবি যেখানে পা দেয় সেই জায়গাটা বসে যায়, যদি ভালো করে খেয়াল করিস। বুঝতে পেরেছিস তো? তো এইখান থেকে সারফেস টেনশন ঘটনাটার উদাহরণ দেওয়া যেতে পারে। এবার সারফেস টেনশন মানে পৃষ্ঠটান, এর পাশাপাশি আরও একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি। একটা বললাম পৃষ্ঠ টান, আর একটা বলছি পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ টান দেখ বলের সাথে রিলেটেড, বল বাই দৈর্ঘ্য, তাই না? বলের সাথে রিলেটেড। আর পৃষ্ঠ শক্তি নাম শুনেই বুঝতে পারছি শক্তির সাথে রিলেটেড, তাই না? পৃষ্ঠ শক্তি ব্যাপারটা হচ্ছে এইরকম, দেখ কোনো একটা সারফেস সবসময় কী করে? সংকুচিত অবস্থায় থাকার চেষ্টা করে, তাই তো? মানে ওর ক্ষেত্রফলটাকে কমানোর চেষ্টা করে। এবার আমি যদি ওর ক্ষেত্রফলটাকে বাড়াই, তাহলে আমাকে পৃষ্ঠটানের বিরুদ্ধে একটা বল প্রয়োগ করতে হচ্ছে, তাই না? এবং সেই বল প্রয়োগ করে আমি ওর ক্ষেত্রফলটাকে যদি বাড়িয়ে দিই, তার মানে আমি কিছুটা বাহ্যিক কার্য করলাম, তাই না? এই বাহ্যিক কার্যটা কি নষ্ট হয়ে যাবে? কার্য কখনো নষ্ট হয় না, শক্তি কখনো নষ্ট হয় না। এই কার্যটা কি হবে? ওই যে জলের বিন্দুটা, ওই বিন্দুটার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়ে যাবে। কি বললাম? আরেকবার বলে দিচ্ছি। একটা জলের বিন্দু, তার একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে। মনে করো আমি এর ক্ষেত্রফলটাকে বাড়াবো, এটাকে এক্সপ্যান্ড করবো। নর্মালি আমরা হাতে ধরে তার এক্সপ্যান্ড করতে পারি না, এগুলো হাইপোথেটিক্যাল কনসেপ্ট, তুই ভেবে না জাস্ট। তো একে যদি আমি এক্সপ্যান্ড করতে চাই, তাহলে এর পৃষ্ঠটানের বিরুদ্ধে কিন্তু আমাকে একটা বল প্রয়োগ করে একে বর্ধিত করতে হবে, ক্ষেত্রফলটা বাড়াতে হবে। তাহলে আমি যে কার্যটা করলাম, সেই কার্যটা কোথায় যাবে? সেই কার্যটা ওর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়ে যাবে, এবং এই শক্তিটাই হচ্ছে পৃষ্ঠ শক্তি। একক ক্ষেত্রফলে সঞ্চিত শক্তিটাকেই বলছি আমরা পৃষ্ঠ শক্তি। বুঝতে পারলি? দেখ সংজ্ঞাতে দেওয়া আছে। একক ক্ষেত্রফল কথাটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক আছে? একক ক্ষেত্রফলে সঞ্চিত স্থিতিশক্তিটাকে আমরা কি বলবো? পৃষ্ঠ শক্তি বলবো। বোঝা গেছে? তাহলে পৃষ্ঠ শক্তির যদি আমি একক এবং মাত্রা বের করতে চাই, একক এবং মাত্রা, তার আগে দেখ পৃষ্ঠ শক্তি মানে আমি কি বললাম? আমি যে ওয়ার্ক ডানটা করছি ডিভাইডেড বাই এরিয়া, একক ক্ষেত্রফলে সঞ্চিত শক্তি। ফর্মুলা অনুযায়ী এটাই হবে, পাশে কোনো জায়গায় লিখে নিস, হ্যাঁ এটা লেখা নেই। E=W/A। তাহলে এখান থেকে একক যদি লিখতে চাই, দেখ তোর একক হচ্ছে জুল বাই মিটার স্কোয়ার, বলা যাবে না? জুল বাই মিটার স্কোয়ার বলা যাবে? আচ্ছা, বা এটাকে এরকমও বলা যেতে পারে আর্গ
পার সেন্টিমিটার স্কোয়ার, এমনটা বলাই যাবে। হয়েছে? আচ্ছা, মাত্রা যদি দেখা যায়, দেখ ওপরে কার্যের মাত্রা বল, বল বল কার্যের মাত্রা বল বল। হ্যাঁ, ml স্কোয়ার টি মাইনাস টু, আর নিচে এল স্কোয়ার। মাত্রা কি হলো রে? ওপরে এল স্কোয়ার হবে, নিচে এল স্কোয়ার, উপরে এল স্কোয়ার। মাত্রা কি আসলে দেখ। আচ্ছা, তার মানে এটা বুঝতে পারছিস যে মাত্রাগত দিক থেকে জিনিসটা একই, আর মাত্রা যখন একই তো এককে একই হতে হবে, তাই না? একক একই আছে। এই জুল পার মিটার স্কোয়ার দিকে ভয় পাচ্ছিস কেন? জুল মানে কি? জুল মানে হচ্ছে নিউটন ইন্টু মিটার, আর নিচে আবার একটা মিটার স্কোয়ার, তো নিউটন পার মিটারই তো হয়ে গেল, একই জিনিস দুটো। কি বুঝতে পারলি? তার মানে আলাদা কোয়ান্টিটি হলেও এরা এককের দিক থেকে ডাইমেনশনালি এবং ইউনিট ওয়াইজ এরা কিন্তু সেম। বোঝা গেছে? ইউনিট ওয়াইজ এবং ডাইমেনশনালি এরা সেম। এবার ম্যাগনিটিউডের দিক থেকে কি সেম নাকি কোনো ডিফারেন্স আছে সেটাও আমরা দেখব। বুঝতে পারলি? তাহলে এতক্ষণ পর্যন্ত দুটো টার্মই শুধু ক্লিয়ার হয়েছে, পৃষ্ঠ টান কাকে বলে আর পৃষ্ঠ শক্তি কাকে বলে। এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখতে পেলাম, সেটা হচ্ছে যে দুজন ডাইমেনশনালি সেম হচ্ছে, দুজন ডাইমেনশনটা সেম হচ্ছে। এবং পৃষ্ঠটানটা আরেকবার বলবো, এটা নিয়ে 3 বার হবে, বুঝলি? একবার ওদেরকে বললাম, তারপর ওরা আসলে ওদেরকে বললাম, আবার তোকে বলছি। শোন, পৃষ্ঠটান কথাটা হচ্ছে পৃষ্ঠ টান মানে পৃষ্ঠের উপরে টান, সারফেসের উপরে টান কাজ করবে। ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিলাম যে ছোটো বাচ্চারা ওই যে মেলাতে যে লাফানোর যে জায়গাটা, যেখানে লাফাচ্ছে 10 টাকা করে দিয়ে উঠে যাচ্ছে আর জাল দিয়ে ঘেরা থাকছে, ওই যে লাফানোর জায়গাটা, ওই পর্দাটা টান টান অবস্থায় থাকার চেষ্টা করে, তাই না? তার মানে ওই পৃষ্ঠের উপরে একটা টান কাজ করছে। সেরকম তরলের যে মুক্ত পৃষ্ঠ, একটা গ্লাসে জল নিয়ে নিচ্ছি, জলের যে ওপরের পৃষ্ঠটা আছে সেটা মুক্ত পৃষ্ঠ, ওই মুক্ত পৃষ্ঠটা সবসময় টান টান অবস্থায় থাকার চেষ্টা করে। এবার আমি আঙুল ডোবালে সেটা তো আর বুঝতে পারবো না, কারণ আমার দ্বারা প্রযুক্ত বলটা যথেষ্ট বেশি, কিন্তু ওর উপরে একটা মশা এসে আরামে বসে যেতে পারবে, একটা জলের পোকা কিন্তু ওর উপর দিয়ে সহজে হেঁটে যেতে পারবে, তাই না? তার মানে ওর ক্ষেত্রে কী হচ্ছে, ওটা একটা পাতলা চাদরের মতো আচরণ করছে। তাহলে ওই সারফেসটার উপরে যে টানটা কাজ করছে, যে বলটা কাজ করছে, সেটাকে বলছি পৃষ্ঠ টান। এবং এই পৃষ্ঠ টানটাকে মেজার করা হচ্ছে কীভাবে? শুধুমাত্র বল দিয়ে মেজার করা হচ্ছে না, ওর উপর একটা রেখা কল্পনা করে নেব, এবং সেই রেখাটার একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল কাজ করবে সেটাকে পৃষ্ঠটান বলা হচ্ছে। হয়ে গেছে? এতটুকু হয়ে গেছে। এবার ওই পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তির মধ্যে আমরা সম্পর্ক দেখব, মানে মানের দিক থেকে, ভ্যালুর দিক থেকে এরা একই নাকি আলাদা, সেই জিনিসটাকে একটু আমরা লক্ষ্য করব। পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির সম্পর্ক। এটা করার জন্য কিছু এক্সপেরিমেন্ট করতে হবে। এবার এক্সপেরিমেন্ট আমি তোদেরকে হাতে এখানে করে দেখাবো না, মাথায় বলবো, মাথার মধ্যে ভাবনা চিন্তা করবি। কি করব দেখ, প্রথমে একটা তারকে, কেমন তার, মেটালিক তার নিয়ে নে একটা, ঠিক আছে? একটা কপার ওয়্যার নিয়ে নিয়েছি, একটা তারকে এইভাবে আমি বাঁকিয়ে নেব, আয়তক্ষেত্রাকারে এইভাবে বাঁকিয়ে নেব, এদিকটা খোলা থাকবে, এরকমভাবে একটা তারকে আমি বাঁকিয়ে নিয়েছি। আর এই জায়গায় একটা পিস্টন লাগিয়ে দিয়েছি, ধর হালকা ফালকা একটা পিস্টন। এবার এটা কী দিয়ে তৈরি, কেমনভাবে তৈরি, এত কিছুতে যাওয়ার কোনো দরকার নেই। পিস্টন মানে কি? পিস্টন মানে হচ্ছে একে ওঠানামা করতে পারবো সহজেই, বুঝতে পারলি? তাহলে দেখ, এখানে একটা ক্লোজড লুপ তৈরি হচ্ছে কিন্তু, এবং এই ভেতরের জায়গাটা ফাঁকা হচ্ছে, এখানে ঘর্ষণ ফর্ষণ কাজ করবে, কিন্তু সেগুলোকে আমরা আইডিয়ালি নেগলেক্ট করে চলছি। ওকে, এবার এই পুরো সিস্টেমটাকে একটা সাবান গোলা যে জল, তার মধ্যে ডুবিয়ে দিলাম। ছোটোবেলায় উড়িয়েছিস না, বাবুল উড়িয়েছিস না, শ্যাম্পুগুলো দিয়ে বাবুল, তো ওই রকম ধরনের একটা সিস্টেম তৈরি করে সাবানগুলো জলের মধ্যে ডুবিয়ে দিয়ে এটাকে জাস্ট তুলে নিয়ে আসলাম। তাহলে এই জায়গাটা একটা ফিল্ম তৈরি হয়ে গেল, একটা স্বর তৈরি হয়ে গেল, একটা সাবানগুলো জলের একটা পর্দা তৈরি হয়ে গেল, বুঝতে পারছিস তো? এবার এখানে ফু দিতে গেলে বাবুল উড়িয়ে যাবে, কিন্তু ফু দিবি না, তোকে অন্য কাজ করতে হবে। হ্যাঁ, এখানে কোনো কাজ পোকাও বসাবি না, এই জায়গাটাই তোকে যেটা কাজ করতে হবে। এখানে একটা ফিল্ম তৈরি হলো তো। আচ্ছা, এই যে ফিল্মটা, এই ফিল্মটা কী করবে, এর উপরে একটা পৃষ্ঠটান কাজ করবে। এর সারফেস কটা আছে বলতে পারবি? এই শর্টটার মানে এই ফিল্মটার কটা সারফেস আছে? মুক্ত পৃষ্ঠ কটা আছে? দুটো, একটা এই দিকটা আর একটা পেছনের দিকটা। ইমাজিন করা যাচ্ছে কিনা? তুই ধরে নে, নোটটা দে একটা, ধরে নে এইটা হচ্ছে সেই সাবানের ফিল্মটা, যেটা আমি এখানে ইমাজিন করছি, এটা হচ্ছে সেই সাবানের ফিল্মটা। তাহলে এর এই দিকে একটা মুক্ত পৃষ্ঠ থাকছে, আমি এখানে মুক্ত পৃষ্ঠের কথা বলেছি। তাহলে মুক্ত পৃষ্ঠ মানে বায়ুতে যেটা উন্মুক্ত, একটা এই দিকে থাকছে আর একটা এই সাইডটা থাকছে, দুটো থাকছে, বোঝা গেল? তো এই দুটো মুক্ত পৃষ্ঠে যে সারফেস টেনশন কাজ করবে, সেই সারফেস টেনশন কী করবে, একে এদিকে টানার চেষ্টা করবে। মানে তরল কী চাই, সবসময় সংকুচিত হতে চাই। তাহলে সংকুচিত মানে সব অণুগুলোকে এক জায়গায় কাছে টানার চেষ্টা করবে, তাই না? তাহলে এখানে এই বাউন্ডারির উপরে একটা ফোর্স কাজ করবে তরলের অণুগুলো দ্বারা, এই বাউন্ডারির উপরে একটা ফোর্স কাজ করবে, এগুলোর উপরে কাজ করবে, বুঝতে পারছিস? এবং এদের সবাইকে কী করবে, কম্প্যাক্ট করার চেষ্টা করবে। কিন্তু
এই যে 3 সাইড, এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা, এরা তিনটা কিন্তু স্থির রিজিড অবস্থায় আছে, তো এদেরকে তো আর টেনে ছোটো করতে পারবে না। কিন্তু এই যে পিস্টনটা দেখতে পাচ্ছিস, এই পিস্টনটা আবার ওঠানামা করতে পারে ফ্রিলি, তাহলে একে তো টেনে নিয়ে চলে যাবে সামনের দিকে। তো আমি যদি নাম দিয়ে দিই এ বি সি ডি, আর এই পিস্টনটার নাম দিয়ে দিলাম ইএফ, তাহলে এই ইএফ পিস্টনটাকে তরল কি করবে, সংকুচিত করে বিসির দিকে একটা বল প্রয়োগ করার চেষ্টা করবে, মানে বিসির দিকে টানার চেষ্টা করবে, এবং যদি ওটা ফ্রি থাকে তাহলে ওটা চলেও যাবে ওইদিকে, তাই না? কিন্তু আমাকে যদি এটাকে না যেতে দিতে হয় তাহলে আমাকে উল্টো দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে রেখে দিতে হবে। কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে উল্টো দিকে? পৃষ্ঠটানের সমান ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাই না? পৃষ্ঠটান যদি টি হয়, পৃষ্ঠটান টি, টি মানে কিন্তু ফোর্স না, টি মানে একক দৈর্ঘ্যে ফোর্স। এটা বারবার বলে দিচ্ছি, গুলি দিবি না। টি মানে কি? শুধু ফোর্স না, টি মানে হচ্ছে একক দৈর্ঘ্যে ফোর্স। তো একক দৈর্ঘ্য যদি টি পরিমাণ ফোর্স কাজ করে, তাহলে উল্টো দিকে আমাকে একক দৈর্ঘ্যে কি পরিমাণ ফোর্স টি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে এদিকে আমাকে টি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে এটাকে ধরে রাখতে হবে। বোঝা গেল? এবার আমি পৃষ্ঠ শক্তি চাই, পৃষ্ঠ টানের সাথে পৃষ্ঠ শক্তির সম্পর্ক চাই। তো পৃষ্ঠ শক্তি যে কথাটা বলেছিলাম সেটা এরকম বলেছিলাম যে পৃষ্ঠকে ক্ষেত্রফলটাকে বাড়ানোর জন্য, তাহলে ক্ষেত্রফল আমাকে এখানে একটু বাড়াতে হবে, যে পরিমাণ কার্য করতে হবে, তাই না? এবার ক্ষেত্রফল যদি বাড়াতে হয়, তুই মনে কর এটাকে জাস্ট একটু টেনে নিয়েছি, খুব বেশি দূরে না, এতটা কাছাকাছি টেনেছি যে এই ডিস্টেন্সটাকে তুই ক্ষুদ্র একটা ডিএক্স দূরত্ব বলে দে, খুব কাছে, এবং এতটুকু দূরত্ব টানার জন্য তুই এই টি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলেই চলবে, এতটা কাছাকাছি আছে। বুঝতে পারলি তো? আচ্ছা, তো যখন ডিএক্স দূরত্ব টেনে দিলি, তাহলে ফিল্মটা যেটা এতটুকু অবস্থায় ছিল সেটা এখন কী হয়ে গেলো, এত বড় হয়ে গেল, এত দূর পর্যন্ত হয়ে গেল, তাই না? আমি এটাকে ই ড্যাশ এফ ড্যাশ বলে দিচ্ছি, পরবর্তী পজিশন এটা। তো এই ই ড্যাশ এফ ড্যাশ পর্যন্ত চলে আসলো। তো তুই যদি খেয়াল করিস না, এখানে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাচ্ছে, দেখ ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাচ্ছে, কারণ আমার ক্ষেত্রফল বৃদ্ধি দরকার আছে তো, তাই না? পৃষ্ঠ শক্তি মানে কতটা ক্ষেত্রফল বৃদ্ধি করছি, তার জন্য কতটা ওয়ার্ক ডান করছি। আচ্ছা, ক্ষেত্রফল কতটা বৃদ্ধি করছি, আমি একটু নোংরা করে দিচ্ছি, এতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি করছি, তাই না? এতটুকু ক্ষেত্রফল কেউ বলতে পারবি? যদি আমি পিস্টনটার দৈর্ঘ্য এল বলে দিই, তাহলে এতটুকু ক্ষেত্রফল কত হবে? ডিএক্স ইন্টু এল, লম্ব ইন্টু কী বলে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু ডিএক্স বলা যায়। তাহলে এর ক্ষেত্রফল বৃদ্ধি হলো এল ইন্টু ডিএক্স। এইখানেই করে দিলি ভুল, ফর্মুলায় ভুল করিস নি কিছু, এল ইন্টু ডিএক্স হবে, ওর সাথে আরও কিছু হবে, সারফেস দুই দিকে আছে, তাই না? তাহলে দুটো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, কিন্তু একটা সামনের দিকে এল ডিএক্স, একটা পেছনের দিকে এল ডিএক্স। তাহলে এটা ভুলে গেলে চলবে না, 2L dx, দুবার ভুল করে আনসার ঠিক চলে আসবে, কিন্তু এই ভুলটা করা যাবে না যদি থিওরিতে দেয়। তার মানে এই পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পেলো, হয়েছে। এবার তোকে ওয়ার্ক ডান করতে হয়েছে, তাই না? কতটা ওয়ার্ক ডান করতে হয়েছে সেটা এখন বের করি। এই পিস্টনটাকে টানার জন্য তোকে কিছু কার্য করতে হলো, আর কার্য আমরা বের করব বল গুণিত সরণ করে। কার্য কী করে বের করব? বল গুণিত সরণ করে। সরণ কতটুকু হয়েছে তুই যদি দেখিস, এখান থেকে এখানে সরিয়েছি, মানে ক্ষুদ্র দূরত্ব ডিএক্স সরানো হয়েছে, ক্ষুদ্র দূরত্ব ডিএক্স সরানো হয়েছে। এবং এটার উপর কী পরিমাণ বল অ্যাপ্লাই করতে হয়েছে আমাকে? একক দৈর্ঘ্যে টি পরিমাণ বল অ্যাপ্লাই করতে হচ্ছে, কিন্তু দৈর্ঘ্য কতটা আছে? এল। তাহলে এল দৈর্ঘ্যে কতটা বল অ্যাপ্লাই করতে হয়েছে? এলটি। তাহলে এলটি ইন্টু ডিএক্স হয়ে গেল ভুল। কী করতে হবে এখানে? 2। কেন 2 করতে হবে? দুটো পৃষ্ঠ আছে, দুটো পৃষ্ঠ মিলে তো ওকে টানছে। ওকে, এই যে কার্যটা করলাম, এবার আমি যদি বের করতে চাই যে পৃষ্ঠ শক্তি ই, আমি কি করে বের করব? কার্য বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য কি পরিমাণ কার্য করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবি, আমি অনেক কিছু এখানে কনস্ট্যান্ট ধরে নিয়েছি, যেমন টেম্পারেচার কনস্ট্যান্ট ধরে নিয়েছি। যখন আমি ক্ষেত্রফল বৃদ্ধি করব, অণুগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যাবে, ওর টেম্পারেচার কিন্তু কমে যাওয়ার কথা, কিন্তু আমি ধরে নিচ্ছি টেম্পারেচার কনস্ট্যান্ট, আইডিয়াল ধরে চলছি, ঠিক আছে? তাহলে ওই টেম্পারেচারকে যদি সেম আগের মতোই রাখতে হয়, সেম রাখতে হয়, তাহলে আমাকে বাইরে থেকে আরও কিছু হিট এনার্জি দিতে হবে ওকে। তো ওই সব জিনিসগুলোকে আমি পরে আলোচনা করছি, আপাতত আইডিয়াল কেস ধরে চলছি যে টেম্পারেচারের কোনো পরিবর্তন হয়নি, টেম্পারেচার যা ছিল তাই আছে। তাহলে ই ইকুয়াল টু বেরোবে কার্য বাই ক্ষেত্রফল। এই ফর্মুলাটা যদি আমি এখানে লিখি, কি আসছে? টি আসছে। তো মজার বিষয় কি হলো, এককের দিক থেকেও সেম, মাত্রার দিক থেকেও সেম, আবার ভ্যালুর দিক থেকেও সেম। তা আলাদা করে পড়ার কী দরকার? এরা দুজন আলাদা, মানে দুটো রাশিমালাই আলাদা, কিন্তু কোইন্সিডেন্টলি এদের নিউমেরিক্যাল ভ্যালুটাও সেম হয়ে যাচ্ছে। বুঝতে পারলি? তার মানে এই না যে দুটো বস্তুকে আলাদা করে আলোচনা করার কী দরকার ছিল, দুটো রাশি নিয়ে একটা রাশি নিলেই হতো। দুটো কনসেপ্টই আলাদা, কিন্তু এই একমাত্র কি বলবো ব্যতিক্রম, যেখানে দুটো নিউমেরিক্যালিও সেম হয়ে যাচ্ছে, ডাইমেনশনালি সেম হয়ে যাচ্ছে, এককের দিক থেকেও সেম হয়ে যাচ্ছে। বোঝা গেল? এই যে পুরো কাজটা করলাম, এখানে তো সম্পূর্ণ আমি একটা আইডিয়াল কেস ধরে করলাম,
তাই না? কিন্তু আমি ওই কথাটা কি বললাম, যদি টেম্পারেচারের পরিবর্তনটাকে আমাকে কনসিডারে রাখতে হয়, টেম্পারেচার তো পরিবর্তন হবে একটু হলেও, যদি টেম্পারেচারের পরিবর্তনটাকে কনসিডারে রাখতে হয় তাহলে এই যে সারফেস এনার্জিটা, এই সারফেস এনার্জির সাথে আর একটা এনার্জি আসবে, সেটা হচ্ছে হিট এনার্জি, তাই না? এই পরিমাণ ওয়ার্ক ডান তো আমাকে করতে হচ্ছেই ক্ষেত্রফল বাড়ানোর জন্য, এই পরিমাণ, আর সাথে কি হচ্ছে কিছুটা হিট এনার্জিও দিতে হচ্ছে, তার কারণ কি, ওর টেম্পারেচার কমে গেছে, টেম্পারেচারটাকে আগের অবস্থায় নিয়ে আসতে হবে। তাহলে টোটাল পৃষ্ঠ শক্তি হবে ই ড্যাশ ইকুয়াল টু ই প্লাস এইচ। টোটাল পৃষ্ঠ শক্তি কী হবে, ই ড্যাশ ইকুয়াল টু ই প্লাস এইচ, বা তুই এরকম বলতে পারিস টোটাল পৃষ্ঠ শক্তি হবে ই ইকুয়াল টু টি প্লাস এইচ। এটা বললে বেশি বেটার হয়, যে পৃষ্ঠ শক্তির মানটা সেটা তো টি এর সমান হচ্ছিল, কিন্তু ওর সাথে আরেকটু হিট এনার্জিও যোগ করতে হবে, তাহলে এইচ প্লাস করে দিলাম। এটা হলো জেনারেল ফর্ম, বোঝা গেল? আর আইডিয়াল কেসে তুই এটা ধরতে, তোরা ইউজ করবি কোনটা, তোদের যতগুলো নিউমেরিক্যালস আছে, প্রবলেম যতগুলো আছে, হটসের কোশ্চেন যা আছে, যেখানে যে কোনো অ্যাপ্লিকেশন দেবে তোদেরকে এই অ্যাপ্লিকেশনটাই দেবে যে ই ইকুয়াল টু টি, এটা ধরেই তোকে চলতে হবে। তোর প্রয়োজন থাকবে কোশ্চেনে পৃষ্ঠ টানের, তোকে বলে দেবে পৃষ্ঠ শক্তি, বুঝে নিতে হবে পৃষ্ঠ টান ওটাই। কখনো পৃষ্ঠ শক্তির প্রয়োজন থাকবে, সোজা ভাষায় বলবে না, পৃষ্ঠ টান বলে দিবে, তুই বুঝে নিলি যে ওটাই, তখন তোকে আর এইচ ফেজ কনসিডার করতে হবে না। এটা জাস্ট তোর কনসেপ্টটা থাকলো, মাথায় থাকলো যে এই জিনিসটাও আসে, এটা কোনো জায়গায় তুই আর অ্যাপ্লাই করছিস না, বোঝা গেল? যদি না তোকে আলাদা করে উল্লেখ করে দেয় কোশ্চেনে, ধর এমসিকিউ দিয়ে দিল যে নিচের কোন অপশনটা সঠিক, সেখানে তুই ই ইকুয়াল টু টিও পাচ্ছিস আর ইকুয়াল টু এটাও পাচ্ছিস, তাহলে কোনটা সঠিক হওয়া উচিত? ওটা সঠিক হওয়া উচিত, বোঝা গেল? তো যদি এরকম না থাকে তবে তুই ইকুয়াল টু টি মেনে চলছিস। হ্যাঁ, হিটটা নেগলেক্ট করে দিচ্ছি আমরা, নেগলেক্ট করে চলছি আপাতত। এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই তো? থাকলে এখন বল, রিপিট করে দিচ্ছি। নেই? ওকে। তরলের পৃষ্ঠটানের নির্ভরতা আছে, এই পয়েন্টটা। তরলের পৃষ্ঠটান কী কী বিষয়ের উপর নির্ভর করে? তরলের পৃষ্ঠটান নির্ভর করে তাপমাত্রার উপর, গল্পের মতো করে বলি, শুনতে থাক শুধু। তাপমাত্রার উপর নির্ভর করে। আমি যদি তাপমাত্রা বাড়িয়ে দিই তাহলে পৃষ্ঠটান কমবে না বাড়বে? তোদের কি মনে হচ্ছে? ইমাজিন কর, তাপমাত্রা বাড়িয়ে দিলাম, কমে যাওয়া উচিত না? যত তাপমাত্রা বাড়বে অনুপরমাণুগুলোর মধ্যে গতিশক্তি বেড়ে যাবে, মানে ওপরটা আলগা হয়ে যাবে, তাহলে পৃষ্ঠটানটা কমে যাবে। ওকে, তারপরে কী আছে দেখ, উপরিস্থিত মাধ্যম, ওই যে তরলের মুক্ত পৃষ্ঠটা আছে তার উপরে যে মাধ্যমটা আছে, সেটা বায়ু মাধ্যম আছে না জলীয় বাষ্পপূর্ণ কোনো মাধ্যম আছে, কী মাধ্যম আছে তার উপর ডিপেন্ড করবে। যে মাধ্যম থাকবে সেই অনুযায়ী পৃষ্ঠটান চেঞ্জ হয়ে যাবে। তড়িৎ আধান, তড়িৎ আধান নামটা শুনেছিস তো? তড়িৎ আধান মানে ওই চার্জের কথা বলছি আমরা, তাই না? পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। আমরা যখন কোনো তরল পৃষ্ঠের উপর পজিটিভ চার্জ ছড়িয়ে দেবো, পজিটিভ চার্জরা নিজেদেরকে কী করবে, অ্যাট্রাক্ট না রিপেল? রিপেল করবে পরস্পরকে। এবার পরস্পরকে রিপেল করে কী করে, দূরে সরিয়ে দিতে চাইবে, মানে ওই আকর্ষণ বলটাকেও কিন্তু কমিয়ে দিচ্ছে, তাই না? পরস্পরকে দূরে সরিয়ে দিচ্ছে মানে আকর্ষণ বলটাকেও কমিয়ে দিচ্ছে, মানে পৃষ্ঠটানকে কমিয়ে দিচ্ছে। তাহলে তড়িৎ আধান যদি থাকে ওর মধ্যে, তাহলে কী হবে, পৃষ্ঠটান কমে যাবে। ওকে। দ্রবীভূত বস্তু, একটা হচ্ছে দ্রবীভূত বস্তু আর একটা হচ্ছে অপদ্রব্য বস্তু মিশে যাওয়া, দুটো আলাদা জিনিস। দ্রবীভূত মানে যে গুলে গেছে, পুরোপুরি মিশে গেছে, যেমন চিনি জলের সাথে গুলে মিশে গেছে। আর অপদ্রব্য ধর ধুলাবালি মিশিয়ে দিলাম, ও কি গুলে গেল? গুলে নি, জাস্ট ওর মধ্যে ঘোরাঘুরি করছে। যখন দ্রবীভূত বস্তু থাকবে, দ্রবীভূত বস্তু দুই রকমের হয়, একটা অজৈব বস্তু, একটা জৈব বস্তু। যদি অজৈব বস্তুকে দ্রবীভূত করা হয় তাহলে পৃষ্ঠটানটা বেড়ে যায়, এটা মুখস্থ করতে হবে। আর যদি জৈব বস্তুকে দ্রবীভূত করা হয় তাহলে পৃষ্ঠটানটা কমে যায়, বুঝতে পারলি? জৈব বস্তুর মধ্যে কি পড়তে পারে, তেল পড়তে পারে। তোরা জৈব রসায়ন পড়ছিস তো, অর্গ্যানিক কেমিস্ট্রি নাম শুনেছিস না? তো এই হাইড্রোকার্বনযুক্ত যেসব পদার্থগুলো থাকে তারা বেশিরভাগটাই জৈব যৌগ। তো এই জৈব যৌগগুলো যখন মিশে যাবে তখন পৃষ্ঠটান কী হবে, কমে যাবে। আর অজৈব যখন আসবে তখন পৃষ্ঠটানটা বেড়ে যাবে। কী করে মনে রাখবি, এটা কিন্তু গুলিয়ে যায় খুব। অজৈব আর জৈব, অজৈব বানান বড় আছে, বেড়ে যাবে, জৈব বানান ছোট আছে, কমে যাবে, ঠিক আছে? মনে রাখার ঠিক এটা। আর একটা আছে দূষণ, মানে অপদ্রব্য পদার্থ যদি মিশে যায়, ধুলোবালি কিছু মিশিয়ে দিলাম, দূষিত করে দিলাম, তাহলে পৃষ্ঠটান সাধারণভাবে কমেই যায়। ওকে। এই পৃষ্ঠটান যে নির্ভর করে না, এই নির্ভরতার উপর ডিপেন্ড করে বিভিন্ন অ্যাপ্লিকেশান আছে, সেটা শেষের পেজে পাবি। একদম শেষের পেজে চলাই, যেখানে টাইপ করে লেখা আছে পৃষ্ঠটান সম্পর্কিত ঘটনাগুলো, দেখছিস? আচ্ছা দেখ, এইখানে পৃষ্ঠটানের কিছু অ্যাপ্লিকেশান, এই যে পৃষ্ঠটান পড়লাম, এমনি এমনি পড়ে নিচ্ছি, নিশ্চয়ই দরকার আছে, কোনো না কোনো কাজে লাগবে, তাই না? রিয়েল লাইফে কী কী কাজে লাগে, কী কী এর অ্যাপ্লিকেশান, সেগুলো এখানে দিয়ে দিয়েছি। কিছু কিছু জায়গায় একটু স্পেলিং মিস্টেক পাবি, কারণ এই টাইপগুলো আমি ভয়েস রেকর্ড করে করেছি, তো হয়তো ভাষা বুঝতে পারিনি, ওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে, যেগুলো তো আছে ভুল আছে আমি ঠিক করে দিচ্ছি। একটা কর্পূরকে যদি জলের উপর ছাড়া যায়, দেখেছিস কি কোনো দিন? কর্পূর ছুটে বেড়ায় এদিক ওদিকে। আগে ওই স্টিমারগুলো পাওয়া যেত কিনতে, খেলনা স্টিমার, স্টিলের, টিনের পাওয়া যেত, ওইখানে পেছনের দিকে কর্পূর লাগিয়ে ছেড়ে দিত, তো ওই কর্পূরটা জলের সাথে মিশতো, পৃষ্ঠটানে কিছু পরিবর্তন হতো, ওটা যেদিক সেদিকে ছোড়াছুটি করতো।
ঠিক আছে? হ্যাঁ, একটা কর্পূর খণ্ডকে ট্রাই করে দেখবি এরপরে, পুজোর কাছে হয়তো কর্পূরগুলো পাবি। একটা কর্পূর খণ্ডকে যদি জলের মধ্যে ছেড়ে দিস হালকা হালকা একটা বিন্দু নিয়ে, দেখবি ওই কর্পূরটা ওই জায়গায় নেই, যে কোনো দিকে ছোটাছুটি করে বেড়াচ্ছে। কেন ছোটাছুটি করে বেড়াচ্ছে? কর্পূর কিন্তু জলে দ্রবীভূত হয়। এবার যখন তুই কর্পূরটাকে ফেললি, কর্পূরের কোনো একটা অংশ জলে দ্রবীভূত হয়ে গেল। মনে কর এটা হচ্ছে কর্পূর দানাটা, ধরুন এই জায়গাটা গলে গেল, দিয়ে এই জায়গাটা জলে দ্রবীভূত হয়ে গেল। ঠিক আছে? এবার যখনই জলে দ্রবীভূত হয়ে গেল, তাহলে ওই জায়গাটার পৃষ্ঠটান কমে গেল। জৈব বস্তু, এটা জৈব বস্তু মানে পৃষ্ঠটান কমে যাবে। তাহলে এই জায়গার পৃষ্ঠটান কিন্তু কমে গেল, আর এদিকের পৃষ্ঠটানটা বেশি থেকে গেল তুলনামূলকভাবে। তাহলে এই কী করবে? এদিকে চলে যাবে। বুঝতে পারলি? ঠিক পরের মুহূর্তে ধর এই জায়গাটা আবার গলে গেল, তখন এখানে পৃষ্ঠটান আবার এদিকে চলে গেল। এইভাবে অনবরত ছড়াছড়ি করতে থাকবে। বুঝতে পেরেছিস তো? তাহলে এটা কিসের জন্য হচ্ছে? পৃষ্ঠটানের জন্য হচ্ছে। এইটা নিশ্চয়ই তোরা অবজার্ভ করেছিস যে একটা রং তুলি যে ব্রাশগুলো হয়, জলের মধ্যে যখন ডোবাই পুরো একদম ছড়িয়ে যায়, আবার যখন ওপরে উঠাই আবার এক জায়গায় জড়ো লেগে যায়। কেন হয়? পৃষ্ঠটানের জন্য হয়। কী করে? যখন জলের মধ্যে ডোবাবো, জল তো টান অবস্থায় থাকার চেষ্টা করে, আর ওই ব্রাশের যে ধর ওই সুতোগুলো যে থাকে, তন্তুগুলো, ওগুলো খুবই হালকা হয়। ওরা কী করবে? ওই টানটাকে ফিল করতে পেরে দূরে সরিয়ে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু যখন আমি ওপরে তুলে নিয়ে চলে আসছি, তখন ওর মধ্যে কিন্তু ওই জলের লেয়ারটা ঢুকে যাচ্ছে। এবার জলের লেয়ার কী করবে? সংকুচিত হতে চাইবে, সংকুচিত করে সবগুলোকে এক জায়গায় করে দেবে। বুঝলি? উত্তাল সমুদ্রে তেল ছড়িয়ে দেওয়া, এটাও শুনেছিস নিশ্চয়ই। সমুদ্রে যখন প্রচুর ঢেউ ওঠে, ধর সুনামি উঠে গেল, ওটাকে কমানোর জন্য তেল কাজে লাগানো হয়। তেল একটা জৈব বস্তু, তাই না? জলের মধ্যে যদি ফেলে দেয়, তাহলে ওই জায়গাটা কী হবে? পৃষ্ঠটান কমে যাবে। এবার ধর যখন বড় বড় ঢেউ উঠবে, তখন সমুদ্রের জলে কী করে? তেলগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে। তেল ঢেলে দেওয়ার ফলে কী হচ্ছে? ওইটুকু অংশে পৃষ্ঠটানটা কমে যাচ্ছে, তুলনামূলক দূরে পৃষ্ঠটান বেশি থাকছে। এবার যে ঢেউটা ওঠার কথা, সেই ঢেউটার সামনের দিকে পৃষ্ঠটান কম, পেছনের দিকে পৃষ্ঠটান তুলনামূলকভাবে বেশি হয়ে গেল। তাহলে ওই পৃষ্ঠটান কী করে? ঢেউকে আর উঠতে দেবে না, ওইদিকে টেনে রাখার চেষ্টা করবে। তো ঢেউটা উঠলেও খুব কম উঠবে। বুঝতে পারলি? এইভাবে ঢেউগুলোকে কমানো হচ্ছে। তারপরে ধর আরেকটা এক্সাম্পল পড়ছিস তোরা ছোটোবেলাতে, ওই ছাতার যে কাপড়টা হয়, ছাতার কাপড়টা, এখন তো ধর প্লাস্টিক জাতীয় একটা কাপড়ও তৈরি হয়ে গেছে যাতে জল ভেতরে না আসে। কিন্তু এমনি যেসব নর্মাল কাপড়গুলো হয়, কম দামি যেগুলো ছাতা হয়, ওগুলো ধর প্লাস্টিকের আবরণ থাকে না উপরে। তো ওই সব ছাতাগুলোর ওই সব ছাতাগুলোর কিন্তু কাপড় দিয়ে তৈরি, কি না? তো কাপড়ের মধ্যে কি ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকবে না? থাকবে তো। এবার অনেকক্ষণ ধরে জল পড়ার ফলে তো ওই ছিদ্রগুলোর মধ্যে জল ঢোকা উচিত, জল ঢুকে তো নিচে পড়া উচিত, পড়ে না কেন? পৃষ্ঠটানের জন্য। কারণ ওই যে ক্ষুদ্র ছিদ্রটা তৈরি হয়েছে, ছিদ্রতে জলের একটা লেয়ার তৈরি হয়েছে, ওই লেয়ারটা কী করছে? টান একটা পর্দার মতো আচরণ করছে। খুবই ক্ষুদ্র যেহেতু, যথেষ্ট একটা শক্তিশালী পর্দার মতো আচরণ করছে। তাবুতেও সেম একই কথা। বুঝতে পারলি কি না? তো এগুলো হচ্ছে পৃষ্ঠটানের সব অ্যাপ্লিকেশনস। এবার পৃষ্ঠটানকে কাজে লাগিয়ে কিছু ক্যালকুলেশন আমরা করব। কী ক্যালকুলেশন করব? তো ওই যেখানে শেষ করলাম তারপর থেকে শুরু কর, নির্ভরতার পর থেকে। দেখ, একটা তরল বিন্দু, তার অভ্যন্তরে অতিরিক্ত চাপের রাশিমালা বের করব। এবার নতুন একটা জিনিস, একটা তরল বিন্দু জলের বিন্দুই ভাববো আমরা সবসময়। ঠিক আছে? ফালতু ঘুমটা নষ্ট করে চলে আসলি বলতো? ভুলে গেছিলি? স্বপ্ন দেখছিলি ভালো নাকি? অর্ধেক শেষ হয়ে গেল। এটা তরল বিন্দু নিলাম। দেখ, যদি তরল বিন্দু নিই, ভেতরে জল আছে, এটা জল তরল আছে, আর বাইরে কে আছে? বায়ু। এটা গোলাকৃতি হয়ে আছে, তাই না? গোলাকৃতি কেন হয় বললাম? পৃষ্ঠটানের জন্য ক্ষেত্রফল সংকুচিত হয়ে যাচ্ছে, সংকুচিত করার চেষ্টা করছে, এবং সব থেকে কম ক্ষেত্রফল গোলাকারের হয়, তাই গোলাকৃতি হয়ে যাচ্ছে। এই যে সিস্টেমটা তৈরি হলো, এই তরল বিন্দুটা স্থির অবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে, না তরল বিন্দু ছোট হচ্ছে না বড় হচ্ছে, কোনোটাই হচ্ছে না। তার মানে নিশ্চয়ই বাইরে থেকে বাহ্যিক চাপ আর ভেতর থেকে অভ্যন্তরীণ চাপ সমান সমান হয়েছে, বলেই কার কোনো দিকে এক্সপ্যান্ড করছে না। যদি কোনো একদিকে বেশি হয়ে, তো ধর এদিকটা বেশি হয়ে গেছে, তাহলে এটা আরও এক্সপ্যান্ড করতে শুরু করতো। ওটা যদি বেশি হয়, তাহলে এটা সংকুচিত হতে শুরু করতো। তাহলে সাম্যাবস্থায় আছে, একটা তরল বিন্দু তৈরি হয়ে গেছে। তার মানে বাহ্যিক আর অভ্যন্তরীণ দুটো চাপ সমান সমান আছে। এবার বাইরে থেকে চাপ দেওয়ার মতো কী আছে? শুধুমাত্র বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল একটা চাপ দিবে, সেই চাপটা হচ্ছে ক্যাপিটাল পি। বুঝতে পারলি? তাহলে ভেতর থেকেও একটা চাপ দেওয়ার দরকার আছে।
ক্যাপিটাল পি। খেয়াল কর এর ওপরে কিন্তু একটা পৃষ্ঠটান কাজ করছে এবং পৃষ্ঠটান কী করবে, একে সংকুচিত করার চেষ্টা করবে সবসময়। তাহলে পৃষ্ঠটানের দরুনও তো ভেতরের দিকে একটা চাপ কাজ করছে, বুঝতে পারি কথাটা? এর যে সারফেসটা, এর যে পৃষ্ঠটান আছে, এই পৃষ্ঠটান সংকুচিত করতে চাইছে, মানে এও একে কম্প্যাক্ট করতে চাইছে, তাহলে এর দরুনও তো একটা চাপ কাজ করবে। তার মানে ভেতর দিকে আরও একটা চাপের দরকার আছে, সেই চাপটাকে বলে দিচ্ছি আমি স্মল পি। ঠিক আছে, এই যে স্মল পি চাপটা বললাম, এই স্মল পি চাপটার নামই হচ্ছে অতিরিক্ত চাপ। নামে অতিরিক্ত, এটা মনে হবে যেন অতিরিক্ত এক্সট্রা লাগছে, কিন্তু এক্সট্রা কেন আসছে? পৃষ্ঠটানকে এলিমিনেট করতে আসছে, তাই না? পৃষ্ঠটানের বিরুদ্ধেও কাজ করছে। ক্লিয়ার হলো? তো এই পৃষ্ঠটানের বিরুদ্ধে যে অতিরিক্ত চাপটা পিটা, এই পি এর রাশিমালাটা আমরা বের করব, বিভিন্ন ক্ষেত্রে বের করব। 3টা কেস আছে এখানে। একটা এই তরল বিন্দু, একটা নিব আমরা জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় বায়ুর বুদবুদ, তাই না, বাবল যেগুলো তৈরি হয়, আর একটা হচ্ছে সাবানের যে বুদবুদ তৈরি হয়। বুঝতে পারলি? দুটো আলাদা আলাদা কেস। কেন? তরল বিন্দু যদি নিই, ভেতরে তরল বাইরে বায়ু। যদি জলের মধ্যে বায়ুর বুদবুদ নিয়ে নিই, তাহলে ভেতরে বায়ু বাইরে জল, আলাদা কেস হয়ে গেল। আবার যদি আমি সাবানের বুদবুদগুলো নিয়ে নিই, ভেতরেও বায়ু বাইরেও বায়ু। বুঝতে পারছিস তো? দুটো করে সারফেস থাকছে। তাহলে এই হ্যাঁ, স্মল পিটা কেন হলো? কেন হলো রে স্মল পিটা? কে বলবি? ওপর থেকে ক্যাপিটাল পি মানে বায়ুমণ্ডলীয় চাপ আছে, তাহলে ভেতর থেকে একটা বায়ুমণ্ডলীয় চাপের সমান তো চাপ দিতেই হবে। আর এই যে এর উপরে একটা সারফেস টেনশন কাজ করছে, পৃষ্ঠটান কাজ করছে, পৃষ্ঠটান ওকে কী করছে, চেপে দিতে চাইছে, তাহলে একটা চাপ কাজ করছে। ওই চাপটাকে তো এলিমিনেট করার জন্য ভেতর থেকে আর একটা চাপ লাগবে, তো ওই চাপটাকে বলা হচ্ছে স্মল পি। শুরু হলো আবার। দেখ, আমি ধরে নিচ্ছি যে প্রথম অবস্থায় এটা সাম্যাবস্থায় ছিল না। প্রথমে কী হয়েছিল, এটা এক্সপ্যান্ড করছিল, ভেতরে যে অতিরিক্ত চাপটা দেখতে পাচ্ছি স্মল পি, এই স্মল পিটার জন্য এক্সপ্যান্ড করছিল, এবং এক্সপ্যান্ড করতে করতে যখন ওই পৃষ্ঠটান দ্বারা প্রযুক্ত চাপের সমান হয়ে যাচ্ছে, তখনও থেমে গেছে। বোঝা গেল? তাহলে প্রথম দিকে এই যদি এক্সপ্যান্ড করতে শুরু করে, ধরে নে প্রথমে ওর শেপ ছিল এটা, প্রথমে এই তরল বিন্দুটার শেপ ছিল এতটুকু ডটেড লাইনের মধ্যে, এবং ব্যাসার্ধ যদি আমি ধরে নিই ক্যাপিটাল আর। পরবর্তীতে স্মল পি চাপের জন্য, অতিরিক্ত চাপের জন্য কিছুটা এক্সপ্যান্ড করলো, এবং ব্যাসার্ধটা কিছুটা বেড়ে গেল। কতটুকু বেড়ে গেল? ডেল্টা আর বা ডি আর যেটা বলে থাকি আমরা, ডি আর বললেও হবে, ডেল্টা আর বললেও হবে, এটা লিখলেই হবে। ঠিক আছে, এই পরিমাণ মানে খুব কম পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যা করছি সব নেগলিজিবল ক্যালকুলেশন নিয়ে করছি। তাহলে এখানে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে না? ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। যদি আমি ক্ষেত্রফল বৃদ্ধিকে এরকম লিখি, ভালোবাসা কী করে বুঝা গেল দেখলি? ক্ষেত্রফল বৃদ্ধি কী করে বের করবো? কী বের করলাম বলতো? মানে পরে যেটা বৃত্ত তৈরি হলো তার ক্ষেত্রফল 4πr² মাইনাস 4πr²। ঠিক আছে, এতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে গেল না? বড় থেকে ছোটোটা মাইনাস করে দিলাম। এটা যখন বের করবি তখন কী হবে দেখ, r² ডেল্টা r² 2r ডেল্টা। ঠিক লিখেছি? লিখিনি? মানে উল্টো পাল্টা করেছি, তাই তো? আচ্ছা, 4π কমন যদি নিয়ে নিই পুরোটার মধ্যে, তাহলে r² কেটে যাবে। দেখ বুঝতে পারছিস কিনা? আচ্ছা, পড়ে থাকবে ডেল্টা r², আর কে পড়ে থাকবে? 2r ডেল্টা। এই যে ডেল্টা আরটা দেখতে পাচ্ছিস, ডেল্টা আর এটা তো এমনি ছোট, তাই না? এই ডেল্টা আরের আবার স্কোয়ার করছি, এটা আরও ছোট হয়ে যাবে। কেন? ধর তুই 0.5 নিয়েছিস, এটা এমনিতে ছোটো, 0.5 স্কোয়ার করলে কী হবে? আরও ছোটো হয়ে যাবে। মানে এই ছোটো লেভেলটা বুঝতে পারছিস, একের থেকে ছোটো সংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। একের থেকে বড় যদি থাকে তাহলে স্কোয়ার করলে বড়ই হতে থাকে। বোঝা গেছে? তো আমি এটা সেই রকম লেভেলের ছোটো ধরে নিয়েছি, তাহলে এটা অনেকটাই ছোটো হয়ে যাবে স্কোয়ার করলে, নেগলেক্ট করে দিলাম। তো এটা কী হয়ে যাবে? নিয়ারলি ইকুয়ালস টু 4π, 4π তো হবে না, গুণ যদি করে দিই 8π আর ডেল আর। বল এতটুকু বুঝতে পারলি কিনা? ঠিক আছে, কী বের করলাম? ক্ষেত্রফল বৃদ্ধি বের করলাম। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র ক্ষেত্রফল বৃদ্ধি বেরিয়েছে। এবার যদি যদি পৃষ্ঠ শক্তি বের করতে হয় এখান থেকে, এই ক্ষেত্রফলটাকে বৃদ্ধি করার জন্য কতটা ওয়ার্ক ডান করতে হয়েছে, ভেতর থেকে কতটা ওয়ার্ক করতে হয়েছে বলতে পারবি? এই যে 8π আর ডেল আর, এই ক্ষেত্রফলটা বৃদ্ধি পেল, এই ক্ষেত্রফলটা বৃদ্ধি পাওয়ার জন্য কতটা ওয়ার্ক ডান করতে হলো? টি গুণ করে দেবো। তাহলে কতটা ওয়ার্ক ডান করতে হলো? 8π আর ডেল আর ইন্টু টি। এখানে
আলাদা করে 2 গুণ করার কোনো প্রয়োজন নেই। 2 কখন আসে? যখন সারফেস দুটো থাকে। সারফেস এখানে দুটো নেই, ভেতরে তো জল আছে, উন্মুক্ত অবস্থায় একটাই সারফেস আছে, তাই জন্য 8 পাই আর ডেল আরটাই থাকলো। এটা কি বের করলাম? শুধুমাত্র ওয়ার্ক ডান বের করলাম, তাই তো। তরলের পৃষ্ঠের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটাকে বাড়ানোর জন্য কতটা ওয়ার্ক ডান করতে হবে, আর এটাকে আমরা কি বলে থাকি? পৃষ্ঠ শক্তি, তাই না? এটাকে আমরা কি বলে থাকি? পৃষ্ঠ শক্তি বলে থাকি। আচ্ছা, পৃষ্ঠ শক্তির যে মান সেটা কিন্তু টি, পৃষ্ঠ টান হোক বা পৃষ্ঠ শক্তি হোক, তার মান হচ্ছে টি, এবং এতটা ক্ষেত্রফলের সঙ্গে জড়িত পৃষ্ঠ শক্তি সেটা গুণ করে পাওয়া গেছে। বুঝতে পেরেছিস তো এটা? এবার ওই যে অভ্যন্তরীণ চাপ বের করেছিলাম না, স্মল পি, সেই অভ্যন্তরীণ চাপের সাথে এবার সম্পর্ক দেখব। মানে এই ওয়ার্ক ডানটাকে আমি আর এক রকমভাবে বের করছি, বল ইন্টু সরণ করে। বল ইন্টু সরণ করে বল কি করে পাওয়া যাবে? দেখ, এখান থেকে অভ্যন্তরীণ প্রেসার কত কাজ করছিল? পি। কত ক্ষেত্রফলের উপর কাজ করছিল? 4 পাই আর স্কোয়ার। কতটার উপর কাজ করছিল? 4 পাই আর স্কোয়ার। প্রথম দিকে তো এটাই ছিল, তাহলে এর উপরে কাজ করছিল, অর্থাৎ এই পরিমাণ বল কাজ করছিল। এবং এই পরিমাণ বল কতটা সরণ তৈরি করেছে? ডেল্টা আর। ডেল্টা আর পরিমাণ সরণ তৈরি করেছে। তাহলে কতটা ওয়ার্কডান করতে হলো? এতটা। দুটো ওয়ার্কডান কি আলাদা আলাদা? বের করার প্রসেস আলাদা, কিন্তু মানের দিক থেকে তো একই হওয়া উচিত, তাই না? এবার দুটোকে যদি ইকুয়াল করে দিস, পি 4 পাই আর স্কোয়ার ডেল আর, ক্যালকুলেশন কর, সব কাটাকাটি যাবে, 2t/r আসবে। না দেখ, এই ক্যাপিটাল পি আর এই ক্যাপিটাল পি দুজন দুজনকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তাহলে এটাকে নিয়ে আমি আর কী করবো? ওদিক থেকেও দিচ্ছে, এই দিক থেকেও দিচ্ছে, দুজন দুজন বাদ হয়ে গেল। এদিক থেকে শুধুমাত্র স্মল পিটার জন্য আমি ধরে নিচ্ছি এক্সপ্যান্ড করছে, এবং এক্সপ্যান্ডটা কতক্ষণ করবে? যতক্ষণ না পৃষ্ঠটান সমান হবে, তাই তো। সেই জন্য আমি এখানে পিটাকে ভেরিয়েবল হিসেবে ধরেছি। কত বেরোলো রাশিমালা? 2t/r, মনে থাকবে? একটা তরল বিন্দুর জন্য 2t/r। ওকে, পরবর্তী যে ক্যালকুলেশনটা আছে সেটা আছে এরকম, জলে বায়ুর বুদবুদ। একটা বুদবুদ ইমাজিন করে, এবার জলের মধ্যে ধর এই 4 সাইডে কি আছে? জল আছে, ঠিক আছে, আর ভেতরে কি আছে? বায়ু আছে। ইমাজিন করতে পারছিস নিশ্চয়ই। আচ্ছা, বলতে পারবি কেউ বায়ুর বুদবুদ যত উপরের দিকে ওঠে তত এর আয়তন বাড়ে না কমে? বাড়ে। কেন বাড়ে? কোন সূত্র অনুসারে? সেটাও আছে, বয়েলের সূত্র অনুসারে। বয়েলের সূত্র অনুসারে পি আর ভি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? যত উপরে যাবে চাপ কমতে থাকে, আয়তনটা বাড়তে থাকে। যাই হোক, এটা এখানকার বিষয় না। এখানকার বিষয়টা হচ্ছে যে এখানে ভেতরে বায়ু আছে আর বাইরে জল আছে। এর ক্যালকুলেশনটাও সেমই হবে। এখানে মুক্ত পৃষ্ঠ কটা আছে বলতে পারবি? দুটো, একটা বাইরে একটা ভেতরে। ছাতার মাথা একটা ভেতরেই আছে শুধু। বায়ুতে যেটা উন্মুক্ত থাকবে সেটাই মুক্ত পৃষ্ঠ, বাইরে তো জল আছে। বাইরে জল আছে না, তাহলে বাইরে কি করে মুক্ত পৃষ্ঠ হলো? মুক্ত পৃষ্ঠ শুধু ভেতরের দিকে একটা আছে, আর সেটা হলো বায়ুর সাথে। আর আগের যখন জলবিন্দু তরলবিন্দু এঁকেছিলাম তখন বাইরের দিকে মুক্ত পৃষ্ঠ ছিল। যাই থাকুক না, ক্ষেত্রফল তো 4 পাই আর স্কোয়ারই। ক্যালকুলেশন তো এটাই হবে, আলাদা কোনো ক্যালকুলেশন হবে? সেম ক্যালকুলেশন হবে, এবং পি ইকুয়াল টু 2t/r বেরাবে। তাহলে তরল বিন্দুর জন্য হোক আর বায়ুর বুদবুদের জন্য হোক, জলের মধ্যে বায়ু, দুটো একই ক্যালকুলেশন। আমি ওই জন্য করিনি আলাদা করে, শুধু ওই কাটাকাটিটা করে দেখিয়ে দিয়েছি। লেখালেখি যা আছে সব একই, ছবিটাকে শুধু আলাদা করতে হবে। বুঝতে পেরেছিস কিনা বল? হ্যাঁ, শুধু নামটা আলাদা করে বুঝিয়ে দিতে হবে, কোথায় বায়ু আর কোথায় জল। হলো। এবার সাবান বুদবুদ। সাবান বুদবুদটা কিন্তু আবার আলাদা। সাবান বুদবুদের ক্ষেত্রে কী হবে? সাবান বুদবুদ ইমাজিন করে রে, একটা ফিল্ম, একটা লেয়ার তৈরি হয়, তাই না? ওই লেয়ারটার বাইরের দিকেও বায়ু আবার ভেতরেও বায়ু থাকে, দুই দিকেই বায়ু আছে, তাই তো। তাহলে ওর ক্ষেত্রে সারফেস কটা হচ্ছে? দুটো সারফেস হচ্ছে, কিন্তু মুক্ত পৃষ্ঠ দুটো হচ্ছে। তা আমি যে ক্ষেত্রফল বৃদ্ধিটা বের করেছিলাম 8 পাই আর ডেল আর, এই ক্ষেত্রফল বৃদ্ধিটা এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দিতে হবে। টোটাল ক্ষেত্রফল বৃদ্ধি যেহেতু দুটো সারফেস আছে, তাই না? তাহলে আমি এখানে প্রথম থেকেই একটা করে 2কে মাল্টিপ্লাই করে চললাম। বুঝতে পারলি তো কেন 2টা মাল্টিপ্লাই হলো? বাকি যা আছে সব কিছু সেম। তাহলে এখানে কত হয়ে যাবে? 8 হবে না 16 হবে? কার ভিতরে আছে? তোর ভিতরে? তাহলে হ্যাঁ, একটা বাবুল যখন উড়ে বেড়ায় ওই
শ্যাম্পুর জলগুলো ভিজিয়ে উড়াস না বাইরের বুদবুদগুলো, তো ওগুলোর ভেতরে কী থাকে, বাইরে তো বায়ু থাকে, আর ওর ভেতরে কী তরল থাকে, ভেতরেও বায়ু থাকে, একটা তরলের লেয়ার দিয়ে ঢাকা থাকে শুধুমাত্র। সেই জন্য দুটো সারফেসের জন্য 2 মাল্টিপ্লাই করেছি, এই জায়গাটায় চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র 16 পাই আর ডেল্টা আর। বুঝতে পারলি রে? এবার ক্যালকুলেশনে যদি আমি এখানে 16 ঢুকিয়ে দিই, তাহলে এই জায়গাটা কী হয়ে যাবে 4t/r। ঠিক আছে, তোদের ডেরিভেশন দেবে না, আমি যে ডেরিভেশনগুলো করালাম চাপ নেওয়ার কোনো দরকার নেই, ডেরিভেশন তোদের আসবে না। তোদের কী আসবে, এই রাশিমালাগুলোকে ইউজ করে প্রবলেম আসবে, 2t/r কে ইউজ করে প্রবলেম আসবে, 4t/r কে ইউজ করে প্রবলেম আসবে। মনে রাখা খুব একটা কঠিন কিছু না, অভ্যন্তরীণ চাপ বের করতে দেবে। না না, তোদেরকে প্র্যাকটিস করতে হবে না, একটু শুধু দেখে রাখবি কোথায় তোরা সায়েন্স নিয়ে পড়ছিস কি না, এক একটা ছোটো ছোটো সায়েন্টিস্ট, তোরা লিটিল সায়েন্টিস্ট, তো সব কিছু তো যুক্তিতর্ক দিয়ে বুঝবি নাকি এমনি এমনি মেনে নিবি? যতটুকু বোঝানো যায় ততটুকু বুঝিয়ে দিচ্ছি, যেগুলো মেনে নেওয়ার মেনে নিবি। বল। দেখ, যখন তৈরি হয় তখন তো প্রসারিত হতে শুরু করে, বড় হতে শুরু, কতক্ষণ পর্যন্ত বড় হয়, যতক্ষণ না ওই পৃষ্ঠটানটা ওকে এলিমিনেট করছে ততক্ষণ পর্যন্ত বড় হয়, তারপরে আর বড় হয় না। ঠিক আছে, হ্যাঁ বল রে, হয়েছে এতটুকু? তাহলে ফর্মুলা মনে রাখতে পারবি তো? শুধু কি মনে রাখতে হবে, দুটো সারফেস যদি থাকে 4t/r, একটা সারফেস থাকলে 2t/r। এবার তোর মাথা তো আছেই, বড় মাথা, তুই ওটা দিয়ে ভাবতে পারবি যে তরল বিন্দুর ক্ষেত্রে কটা সারফেস হয়, সাবানের বুদবুদের ক্ষেত্রে কটা হয়, আর জলের মধ্যে বায়ুর বুদবুদের ক্ষেত্রে কটা হয়। ঠিক আছে, এটা তুই ইমাজিন করে সারফেস গুনে ফর্মুলা তৈরি করে নিতে পারবি।